সোনালী মুরগি পালন আদেও কি প্রফিটেবল? 100% প্রফিটেবল। 1000 মুরগি থেকে 1 লাখ টাকাও প্রফিট করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, আরামসে। আর সেটা সবাই জানে, যারা চাষ করছে তারাও জানে। 2026 সালে 1000 সোনালী মুরগি পালন করলে কত টাকা আয় হয়? মানে লোকাল ফিডের উপরে যদি করা হয় তাহলে 50,000 টাকা প্রফিট থাকবে, আশা করা যায়। এটা কত পর্যন্ত যেতে পারে? 1 লাখ পর্যন্ত যেতে পারে যদি সে একটু টেকনিক্যাল ওয়েতে যায়, সে যদি ন্যাচারাল খাবারের সোর্স কিছুটা তৈরি করে তাহলে। 1000 মুরগি থেকে 1 লাখ টাকাও প্রফিট করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, আরামসে। এই তথ্য দেওয়ার জন্য আমরা এসেছি নদিয়া জেলার শান্তিপুরে ধ্রুবজ্যোতি রায়ের সঙ্গে কথা বলতে। তিনি একজন এডুকেটেড পারসন এবং এই ফার্মিং সেক্টরে বহুদিন ধরে আছেন। শুধু সোনালী নয়, সোনালী, তারপরে কোয়েল, তিতির, টার্কি, বহু ধরনের বার্ড নিয়ে তিনি কাজ করছেন। তার হ্যাচিং ইউনিটও আছে, যেখান থেকে বাচ্চা উৎপাদন করে বহু ফার্মারদের তিনি ফার্মিং করাচ্ছেন। শুধু ফার্মিং করান তাই নয়, তার পাশাপাশি তাদের মাল কিভাবে বিক্রি করবে, কোথায় বেচবে, সেই সাপোর্টও তিনি প্রোভাইড করেন। চলুন তার সঙ্গে আজ যাবতীয় তথ্য জেনে নিই এই ভিডিওতেই। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। তো মাংসের জন্য মুরগি পালন, এই প্রসেসেই 1000 মুরগি পালন করলে সেখানে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত প্রফিট হওয়া সম্ভব। তো সেই বিষয়টাই আজ আমরা সরাসরি আমার দর্শকের সামনে তুলে ধরতে চাই। তো আপনি এই বিষয়টা একটুখানি এক্সপ্লেন করবেন। আমরা যে ফার্মটায় এসেছি, এই ফার্মটার বিষয়ে আমাদের একটুখানি তথ্য দিতে শুরু করুন। এটা তো 24/150 ফুটের ফার্ম আর কি। 24 ফুট চওড়া আর 150 ফুট লম্বা। আর এখানে সবটুকুতে পাখি নেই, একটা নির্দিষ্ট এরিয়া ঘিরে। এর ভেতরে 2000 বাচ্চা দেওয়া হয়েছিল, এখন টোটালি 1500 মতন আছে। আচ্ছা, তাহলে আর বাকি 500 কি হলো? এই ছোটবেলায় রোগ এসেছিল, সেই রোগে মারা যায় বেশ কিছু পাখি। কি হয়েছিল? 500 প্রথমে রানীক্ষেত টাইপের ভাইরাস ধরনের মনে হচ্ছিল, তারপর আস্তে আস্তে পাখিটা সুস্থ করা হয়। আচ্ছা, যেহেতু ভ্যাকসিন করাই ছিল, এবার ভ্যাকসিন ফল্ট হয়েছিল বা কিছু হয়েছিল, ভ্যাকসিন করার পরে মর্টালিটিটা বেড়ে গেছিল। তারপরে অ্যামিগাসিন বা জেন্টামাইসিন এইসব একটু ইকোলাই প্রবলেমও ছিল, তারপরে ইনজেকশন করার পরে আস্তে আস্তে পাখি ঠিক হয়ে গেছে। যাদের মুরগি পালনের কোনো অভিজ্ঞতাই নেই, তারা যদি মুরগি পালনে আসে তাহলে তারা কিভাবে করবে, স্টেপ বাই স্টেপ যদি একটু বলেন। 1000 মুরগির জন্য 1000 থেকে 1200 স্কোয়ার ফুট দিলে খুব ভালো হয় একটা ঘর। হ্যাঁ, একটা ঘরে 1200 স্কোয়ার ফুট যদি 1000 মুরগির দেয় তাহলে খুব ভালো। কতটা চওড়া আর কতটা লম্বা করবে সেটা আপনি স্কোয়ার ফুটে দেখুন। চওড়া সে তো 20 ফুটও করতে পারে, বা 20/60 করলেই তো হয়ে যাচ্ছে 1200 স্কোয়ার ফুট এসব মতন, সেটাও করতে পারে। বা কেউ 25 করে, কেউ 24 করে, এইভাবেই করে। আদর্শ 20/60 বলছেন আপনি? 20 তো আদর্শ সব সময় আমাদের বেঙ্গলের জন্য। ওকে, তো এইবার ঘর বানানোর পর তার প্রাথমিক কাজ কি থাকবে? ঘর বানানোর পরে তারপরে বাচ্চা নেওয়া। আচ্ছা, তারপরে সেই বাচ্চাটাকে বড় করা আস্তে আস্তে। ওকে, তো বাচ্চা ব্রুডিং বাচ্চা নেবে নাকি একদম ছোট্ট বাচ্চা? বুডিং বাচ্চা নিলে তার কি লাভ থাকবে? বুডিং বাচ্চা কেউ তো প্রফিট না রেখে তো বিক্রি করবে না, ঠিক, এটাই তো নিয়ম। তাহলে তো তার প্রফিটের অর্ধেক তো সেখানেই চলে গেল। আচ্ছা, সে তাহলে প্রথম একদম ছোট জিরো বাচ্চা তুলবে? অবশ্যই জিরো বাচ্চাই একমাত্র রেট কমে পাবে, সেই মালটাই সে বড় করবে। এবং অন্য ফার্মের রোগ ব্যাধি সে নিজের ঘাড়ে নেবে না, কারণ জিরো বাচ্চায় বিশেষ আইবিএস ছাড়া কোনো রোগ হয় না। আর সেটা ভালো বিডার ফার্মে সবসময় সেটা মেনটেনেন্স করা হয়, কারণ আমরা ম্যাটারনাল অ্যান্টিবডি টডি সব টেস্ট করানো হয় বিডারে ক্ষেত্রে, বা বাচ্চার ক্ষেত্রে টেস্ট করানো হয়, তারপরে আমরা বাচ্চাটা দিয়ে থাকি। তো এইবার 1000 মুরগি সে তুলে এবার তার প্রথম কাজ কি হবে? ব্রুডিং করা। 1000 মুরগি তুলেই প্রথমে সে ব্রুডিং করবে সে। আচ্ছা, ওয়েদারের উপর নির্ভর করে। যদি শীতকাল থাকে তাহলে 15 থেকে 20 দিন তাকে খুব কষ্ট করতে হয়। এখন যেমন মার্চ এপ্রিল হয়ে যাবে, তো এখন সেরকম কোনো ব্রুডিং এর সেরকম কোনো ব্যাপারই নেই। কদিন করলেই হবে? 7 দিন তাপ দিলেই হয়। আর তারপরে শুধু রাতে যদি ঠান্ডা পড়ে বা ঝড় বৃষ্টি হয় তাহলেই তার তাপ লাগে। তার মোটামুটি 10 দিন ব্রুডিং করলে আশা করি পাখি ঠিক হয়ে যায়। ওকে, এইবার ব্রুডিং করার পর সেই ব্রুডিং এর টাইমে তাকে কি খাবার খাওয়াবে সে? ব্রুডিং এর টাইমে আমরা দেখুন সোনালির কোনো প্রি স্টার্টার খাবার পাওয়া যায় না কোনো কোম্পানির। আচ্ছা, এটা বাস্তবতা। হ্যাঁ, লেয়ারের চিক স্টার্টার, অনেকে চিক্স কামস বলে একটা খাবার আছে যেটা বাচ্চার হয়, তো সেটা খাওয়ানো উচিত নয়। আমরা ব্রয়লারের প্রি স্টার্টারটা ব্যবহার করি। আচ্ছা, আর সবাইকে রিকমেন্ড করি যে ব্রয়লারের যে কোনো কোম্পানির হতে পারে, কারণ কোম্পানির ফিডটাই ব্যালেন্স ফিড। আপনার যে কোনো কোম্পানি নিন, যার যেখানে যে ফিড ভালো পাওয়া যায়
তো প্রথমে ব্রয়লারের প্রি স্টার্টার ব্যবহার করবে, তারপরে ব্রয়লারের স্টার্টার। এটা মাত্র 200 গ্রাম ওজন হওয়া অবধি চালালে ব্রয়লারের স্টার্টারটা পর্যন্ত। হ্যাঁ, তাহলে কি হয়, তাড়াতাড়ি গ্রোথটা নেবে এবং খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি মুরগি বড় হবে সে রোগ ব্যাধির প্রতি তার একটা সংবেদনশীলতা তৈরি হবে। এই 200 গ্রাম পর্যন্ত তাকে কত বস্তা খাবার কিনতে হবে ওজন হতে? 200 গ্রাম কিনতে গেলে দেখুন 200 গ্রাম ওজন হওয়া পর্যন্ত তাকে কত বস্তা খাবার কিনতে হবে? 300 গ্রাম থেকে 350 গ্রাম খাবারের মধ্যে আরামসে হয়ে যাবে, 400 লাগে না। পার মুরগি 400 গ্রাম করে? 400 গ্রাম লাগে না, 350 গ্রাম। কারণ ওই খাবারগুলো খুব হাই কোয়ালিটি খাবার হয়, মানে 3500 কেজি খাবারে 200 গ্রাম বডি ওয়েট আসতে দেখেছি আমরা। ওকে, 5 থেকে 6 বস্তা খাবার হলে আপনার এনাফ, যদি ব্রয়লারের খাবার হয়। ওকে, পরে আমরা দিই এক এক করে বলি। প্রথমে ব্রয়লার খাবার গেল, প্রি স্টার্টার আপনি কেউ একটা খাওয়ায় 1 বস্তা, কেউ 2 বস্তা খাওয়ায়, হাজারের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, তা 2 বস্তা খাওয়ালে আপনার আরো ভালো, তাহলে কি হবে, আপনার মুরগিটা আরো তাড়াতাড়ি গ্রোথ নেবে। ওকে, তারপরে আমরা ব্রয়লারের স্টার্টার দিই, অনেকে ব্রয়লারের স্টার্টার দেয়, আর নয়তো তারপর থেকে আমরা কয়লারের ফিডটা দিই। আচ্ছা, আমার প্রসেস অনুযায়ী করলে আমি তারপরে দিই কয়লারের খাবার। আমার ফার্মারকে আমি রিকমেন্ড করি যে তুমি কয়লারের খাবার খাও। আচ্ছা, এবার কয়লার বা ব্রয়লার, কয়লারটা কি হয়, সস্তা পড়ে আরো, 1700 থেকে 1750 এর মধ্যে বস্তা পাওয়া যায়। আর আমি প্রি স্টার্টারের দামও বলে দিচ্ছি, নাই নাই করে 2400 টাকার মধ্যে প্রি স্টার্টার পেয়ে যাবে ব্রয়লারের। ওকে, 2400 টাকা বস্তার খাবারটা সে 2 বস্তা খাওয়াতে পারে বা 1 বস্তাও খাওয়াতে পারে। তারপরে যদি ব্রয়লারের স্টার্টার নেয় তাহলে 2200-2100 এর মধ্যে খাবারের রেটটা থাকে। আর যদি কয়লার খাওয়ায় তাহলে 1700 থেকে 1750 দাম পড়ে। ওকে, এই স্টার্টারটা চলবে 200 গ্রাম বডি ওয়েট পর্যন্ত? হ্যাঁ, ব্রয়লারটা বা কয়লারের ফিডটা 200 গ্রাম বডি ওয়েট অবধি চলে। আবার অনেকে কি করে, কয়লারের ফিডটাকে 500 গ্রাম বডি ওয়েট অবধিও চালিয়ে দেয়, যেহেতু ওর রেঞ্জটা একটু কম ফিডের। ওকে, তারপরে যে খাবারটা খাওয়ায় আছে সোনালির ফিড। আচ্ছা, এবার সোনালি গ্রোয়ার খাবার না, সোনালির গ্রোয়ার না, সোনালি ফিড বলেই পাওয়া যায়। আচ্ছা, সমস্ত কোম্পানি এখন সোনালি ফিড তৈরি করে। আচ্ছা, এবার তার মধ্যে কি হয়, অনেক কোম্পানি সোনালির 3-4টে ভেরিয়েন্ট তৈরি করে, দাম কম থেকে শুরু করে দাম হাই কোয়ালিটি অবধি থাকে। তো সবসময় একটা আমি যে ফিডটা দিই, আমি কালার বার্ড ব্যবহার করি বেশিরভাগ। যে কোনো কোম্পানির হতে পারে, কোম্পানির প্রমোশন করে লাভ নেই। আমি যে কোম্পানির ফিডের রেজাল্ট ভালো না হয় তাকে ছেড়ে দিই। আচ্ছা, ঠিক আছে, যার রেজাল্ট সবসময় ভালো হবে সেইটাই চলবে। ওকে, এবার কালার বার্ডটা খাওয়ালে কি হয়, এটা একটু হাই কোয়ালিটির সোনালির ফিড হয়। আচ্ছা, আর তার নিচে কিছু স্ট্যান্ডার্ড খাবারও থাকে, সেটাও অনেকে খাওয়ায়, কিন্তু ওতে কি হয়, আপনার গ্রোথটা অনেক কম আসে। তখন চাষি বলে যে আমার তো 5 কিলো খেয়ে 1 কিলো ওজন দিচ্ছে। তো ওজনটা কেমন হয়, 3 থেকে 3.5 কিলো খেয়ে 1 কিলো হতে হবে লাস্টের যে খাবারটা। ফার্স্টের দিকে তো ভালো এফসিআর দেবে, 2 দেবে হয়তো, কিন্তু লাস্টে গিয়ে যেন টোটাল এভারেজ হিসাবে 3.5 কিলো খাবারের মধ্যে হয়ে যায়। কিন্তু 3.5 কিলো খাবারের মধ্যে যদি হয় তাহলে কিন্তু একটা পাখিতে 100 টাকার উপরে লাভ মনে হচ্ছে, কিন্তু আমরা এই যে মর্টালিটি হওয়া বা যে অনেক ওষুধ খরচা আছে, লেবার খরচা আছে, বেশিরভাগ পাখি তো মর্টালিটি হবেই। দেখুন মর্টালিটি কখন কোন চালানে কত বেশি হবে বা কম হবে এটা কেউ বলতে পারে না। নরমাল মর্টালিটি কত পার্সেন্ট ধরে রাখতে হবে? দেখুন 5% মরে। আবার দেখুন কখনো কখনো এটা শীতের চালান, এটা কি আজকে গরমে দেখলে হবে না, এই পাখিটা তো তখন ঠান্ডা ছিল, এটা কিন্তু তখন ভালো মারা গেছে। 2000 পাখির মধ্যে যদি 500 বাচ্চা একবারেই মারা গেছে ধরে নিন, 10-15 দিনের মধ্যেই 500 বাচ্চা পুরোপুরি শেষ। তো সেক্ষেত্রে মর্টালিটি অনেক হাই, কিন্তু এখন দেখুন পুরো পাখি সুস্থ হয়ে গেছে। ঠিক, তো এইরকম থাকবে। দেখুন 10 বার করলে একবার সে বিপদে পড়বে না বা কোনো রোগ ব্যাধি হবে না এমন নয়, কিন্তু গাইডেন্সে রাখতে হবে, সঠিক ডাক্তার ব্যবস্থাপনা রাখতে হবে, তাহলে সবকিছু ঠিক। ওকে, এর পরবর্তীতে যে 200 গ্রামের ওজনের পর থেকে আপ টু 1 কিলো পর্যন্ত যে ওজনটা থাকবে, সেই সময় আপনি বলছেন কালার বার্ডের খাবারটা খাওয়াতে সোনালির, এই খাবারটা কতটা পরিমাণ খাবে? বাদ বাকি আপনি যতদিনই পাখি রাখবেন ওই খাবারটাই খাবে। আচ্ছা, ওই খাবারটারই স্টার্টার হোক ফিনিশার হোক যেটা খুশি। পার ডে কত গ্রাম করে খাবে? দেখুন ওইভাবে তো হিসাব হয় না, চালানের শেষে হয়। ডিমের পাখি পার ডে কত খাবে সেটার একটা কনস্ট্যান্ট থাকে, কিন্তু এই পাখি কখন কি খাবে সেটা কিছু বলা যায় না, কারণ এটা যত তাড়াতাড়ি কোনো পাখি দেখা যাচ্ছে 1 মাসে দেখা যাচ্ছে 400-450 গ্রাম ওজন হলো, তার একটা ফিড লিমিট আলাদা হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে ওয়েট হিসাবে এদের ফিড লিমিটটা আছে। আচ্ছা, তো এভারেজ যদি একটা হিসাব বলেন যে কত কিলো ফিডের প্রয়োজন? এভারেজ দেখুন 1 কিলো ওজন হতে আমরা ধরে রাখি 3.5 কিলো ফিড লাগবে। 3.5 একদম 0 ডেজ থেকে? হ্যাঁ, 0 ডেজ থেকে হিসাব মতো। ওকে, এবার এই 200 গ্রামের পরটা একটু এফসিআর কম দেয়। তো এই খাবারটা কত বস্তা কিনে খাওয়াতে হবে লাস্ট 1 কিলো পর্যন্ত বয়স হতে? 50 ব্যাগ। 50 ব্যাগ হলে
পুরো 1000 মুরগির খাবার কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, প্রায় কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবার সেক্ষেত্রে ওজন যে 1 কিলো হবে এভারেজ এরকম কোনো ব্যাপার না, কারণ সোনালী অনেকেই জানে না যে সোনালীর মোরগ বেশি তাড়াতাড়ি বিক্রি হয়। মুরগিটা আমরা ছোটতেই বিক্রি করে দিই, আবার অনেক সময় মুরগি রেখেও দিই, ওতেও কোনো সমস্যা হয় না। তবে মুরগির তুলনায় মোরগের সেলটা বেশি হয়, আচ্ছা। যেহেতু মাংসের জন্য। যদি এখন মেল আর ফিমেল কি আলাদা করেই বিক্রি হচ্ছে সব জায়গাতে? সব জায়গায় বেশিরভাগ হয়, কিন্তু আমাদের শান্তিপুর বা এই নদিয়ার এই সাইডটা ধরুন বা কলকাতা লাগোয়া জায়গায় এরকম খুব একটা হয় না, কারণ কলকাতার দিকে সবই চলে। ওকে, মেল ফিমেল এবার সব যারা মুর্শিদাবাদ মালদা ওই দিকে আছে তাদের ওই সমস্যাটা বেশি হয়, কারণ তাদের তো ক্যারিং কস্ট প্রচুর পড়ে, তারা কলকাতার দিকে সহজে দিতে পারে না মাল। ওই ক্ষেত্রে কি হয়, ঝাড়খণ্ডের গাড়ি আসে, ঝাড়খণ্ডে বেশিরভাগ মোরগ চলে। আচ্ছা, এই আর ওই ফিমেলটা অঞ্চলের তারা কি করে? ওরা ফিমেলটা ছোটবেলায় বিক্রি করে দেয়। আচ্ছা, আমরাও বিক্রি করে দিই, মাঝে মধ্যে বিক্রি করে দিই। ওটা যারা ব্রিডার ফার্ম করে তারা নিয়ে যায়? না, ওটা ছোটতেই বাজারে বিক্রি হয়। ওটা ওকে, পাড়া গ্রামে বিক্রির জন্য যেসব হাটের যে মার্কেট হয় ওরাই নিয়ে যায়। আবার কলকাতায় কিছু কিছু ছোট মাল চলে, কিছু জায়গা আছে আচ্ছা, তারা ছোট মালটাই অন্য কাজে ব্যবহার করে, হয়তো মিট। ওকে। তো এই 50 আর এইদিকে প্রথম দিকে 6, তাহলে এই 56 বস্তা খাবার খাওয়ালে এভারেজ 1 কিলো ওজনের একটা মুরগি রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেইরকম এটা 60 কিলো মানে 60 বস্তা ধরতে হয়, হিসাব মতন দেখতে গেলে 60 বস্তা খাবারে 1 কিলোর কাছাকাছি চলে যায়। ওকে, সেখানে আরো খাবার লাগে না তা না, এটা প্রত্যেক লট হিসাবে ভ্যারি করে, যে Okay. কখন কি খাবার বেশি লাগবে। এইবার এই খাবারটা অনেক ফার্মার চাই একটু কমানোর প্রসেস কি আছে? কমানোর প্রসেস হচ্ছে, দেখুন, কারো যদি একটু ফ্রি রেঞ্জ থাকে বা যদি সে সবুজ ঘাস ব্যবস্থা করতে পারে, তাহলে ওই ক্ষেত্রে সে হয়তো 500 গ্রাম খাবার কমিয়ে ফেলতে পারবে। 500 গ্রাম? হ্যাঁ, 500 গ্রাম আচ্ছা। খাবার কমিয়ে ফেলতে পারবে। কারণ আমি দেখেছি যারা কলমি শাক ব্যবহার করে বা নরম ঘাস, মুরগি তো খুব শক্ত ঘাস খায় না। এবার নরম ঘাস যাদের ব্যবস্থাপনা আছে তাদের মোটামুটি 500 গ্রাম খাবার কমে যায় এক্ষেত্রে। আচ্ছা, বাহ। তো সেক্ষেত্রে 3 কিলো খাবারে হয়ে যায়। আর 3 কিলো খাবারের দাম ধরে নিন এই অ্যাভারেজে পড়ে 31 টাকা 32 টাকা কিলো। আচ্ছা, তো সেক্ষেত্রে 100 টাকার ভেতরে খাবার থাকে। হাইয়েস্ট বাচ্চার রেট থাকলে 20 টাকা থেকে 25 টাকা রেট হয়। আচ্ছা, তাহলে এদিকে 125 টাকা হলো। 125 টাকায়ও তার মাল রেডি হয়ে যায়। আচ্ছা, তার সঙ্গে তো তার লেবার কস্টিং আছে, ইলেকট্রিসিটি কস্ট আছে, ভ্যাকসিন খরচা আছে, সেগুলো ধরলে আর কত টাকা অ্যাড করবে তার সঙ্গে? মর্টালিটির উপর নির্ভর করে যে সে ওই 120 টাকার রেটটা 150 টাকায় নিয়ে তৈরি করবে, না 125 টাকা হবে, না 125 টাকা হবে, না 120 টাকাই থাকবে। ওকে, এটাই হচ্ছে সোনালীর একটা তো এভারেজ। গড়ে যদি একটু আপনার সার্ভে বলেন, যারা মোটামুটি ফার্মিংটা বোঝে বা করতে পেরেছে, তাদের এভারেজ কত টাকায় বর্তমানে রেট হচ্ছে? 160 টাকার উপরে আমি কাউকে মাল এখনো রেডি হতে দেখিনি, আর থেকে খারাপ ঘাটিয়া ফিড দিয়ে তৈরি করলেও। আচ্ছা, 160 টাকার উপরে, মানে ধরুন সঠিক মেইনটেনেন্স করলো না, যখন যে ফিড পাচ্ছে সেই ফিডই দিচ্ছে, কোনো ব্যালেন্স মেইনটেনেন্স কিচ্ছু নেই, তাতেও আমি দেখেছি 160 টাকা খরচা হয়েছে। আচ্ছা, তো নরমালি 130-35 টাকার মধ্যে রেডি হয়ে যাওয়ার কথা আজকের দিনে। ওকে, এই মালটা বিক্রি হবে কত টাকায়? মার্কেট রেট অনুযায়ী 180 নিচের রেট থাকে, সব থেকে এর নিচে তো থাকে না খুব একটা। আচ্ছা, আর ঊর্ধ্বে তো 140-50ও চলে যায়। আচ্ছা, তার মানে গড়ে হিসাবে 100, দেখুন 220 টাকা রেট আরামসে থাকে বেশিরভাগ সময়, 200 টাকা 220 টাকা আমার সেক্টরে, মানে আমি যাদের করাই। যাই হোক, 200 টাকার নিচে তো কাউকে এখনো বিক্রি করতে হয়নি, এখনো পর্যন্ত হয়নি। 190 হয়তো কখনো কখনো হয়েছে, কিন্তু ওটা থাকে 1 মাসের জন্য, বা কখনো দেখা যাচ্ছে কি হয়, এটা ভ্যারি করে বাজারে কতটা মাল এলো কতটা গেল, অকেশন ওয়াইজ দামটা আপ ডাউন করে। হ্যাঁ, ধরুন একসাথে 20টা ফার্মারের মাল রেডি আছে, সেলার আছে 5 জন, তো সেক্ষেত্রে কি হয়, তখন রেটটা কমে যায়। এইভাবেই সমস্ত বিজনেস চলে, এটাও এইভাবে চলে, তার উপরে নির্ভর করে আপনাকে থাকে। তাহলে আপনার এতদিনের এক্সপিরিয়েন্সে আপনি একটু একটা আইডিয়া বলুন যে 1 বছর যদি কন্টিনিউ সে ফার্ম করতে থাকে, তাহলে এভারেজ তার কত টাকায় মাল উৎপাদন হবে আর এভারেজ কত টাকায় সেল করবে? ওই হিসাব একই, 120 টাকা থেকে আপনার 150 টাকার ভেতরে সোনালী হবেই। হ্যাঁ, আর বিক্রি করবে 200 থেকে 220 টাকার মধ্যে গড়ে। একদম এটাই। আর আমার ব্যক্তিগত পারপাসে হচ্ছে ডিমটা বেশি প্রফিটেবল। ডিম বেশি প্রফিটেবল। ডিমের চাহিদাও কি মাংসের তুলনায় বেশি? ডিম আমিই নিই, আমার অঞ্চলে যত ডিম আছে বেশিরভাগ আমিই নিয়ে নিই। আপনার মোটামুটি মাসে কত ডিম প্রয়োজন পড়ছে এই মুহূর্তে? 40,000 50,000। 40 থেকে 50,000 সোনার ডিমের প্রয়োজন পড়ছে এখন বর্তমানে, সামনে হয়তো আরো বাড়তে পারে। আচ্ছা, তো এই মুহূর্তে যোগান কতটা পাচ্ছেন আপনি?
এখন পাই মোটামুটি পার ডে ধরুন 500-700 করে আসছে। পার ডে 500-700 করে আসছে, তবে আপনার যে চাহিদা এখনো সেটা কিছু পূরণ ডিম- হচ্ছে না। না, এখনো কিছু ডিমের মাল রাখা আছে ফার্মারদের কাছে, ওদের এখনো ডিম শুরু করেনি, ওটা শুরু আচ্ছা, করলে আচ্ছা। চাহিদা পূর্ণ হয়। ওকে, তার মানে আপনার যেখানে দিনে প্রায় 1200 থেকে 1500 ডিমের প্রয়োজন, সেখানে আপনি 500-700 পাচ্ছেন। হ্যাঁ, এখন পাচ্ছি। তো এই জায়গাটা যদি কোনো ফার্মার যোগাযোগ করে যে ডিম কোথায় বিক্রি করবে, এটা বহু আমাদের প্রশ্ন থাকে। অঞ্চলে হলে দেখুন ডিম করার ক্ষেত্রে অনেক রকম ব্যাপার আছে। ডিম কি হয়, এখন গরমকালের সময় ডিম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমার এক ফার্মারের কাছে স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি করা হচ্ছে, এসি ঘর, যেটা ডিম অনেকেই জানে না, 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রায় ডিম সবসময় ভালো থাকে এবং আচ্ছা। অক্সিজেন সাপ্লাই রাখতে হবে সেখানে। ওকে, এবার এতদিন ঠান্ডা ছিল তাই সেই ডিমটা খারাপ হয়নি, কিন্তু এই গরম যখন শুরু হবে না, তখন ওই আমাদের ওই যন্ত্র কাজে লাগবে। আমরা ছোট্ট একটা এসি ঘর করে দিয়েছি সেখানে, সেখানে সেটাও পরে সেটআপ পরে দেখানো হবে যদি রেডি হয়ে যায়, মানে এখনই ঘরটা করা হয়েছে, এখন এসি লাগানো হয়নি যেহেতু এখনো সেই গরম পড়েনি। ওখানে এসি ঘরের ভেতরে যদি রাখা, এইরকম স্টোরেজ ফ্যাসিলিটি যদি করা হয়, আমরা যেমন এখানে কি করেছি, মিডিল পজিশনে একটা ওই স্টোরেজ ফ্যাসিলিটি রেখেছি। এবার কি হয়, সব ফার্মারের করা সম্ভব না, কারণ ওর পেছনে 2 লাখ টাকা খরচা আছে। আচ্ছা, এবার এক জায়গায় একটা ফার্মারকে দিয়ে সেখানে করানো হয়েছে। এবার কি করছে, বাদ বাকি সমস্ত ফার্মাররা প্রতিদিনের ডিম যেটা হচ্ছে সেটা আমাকে জমা সেই দিচ্ছে। স্টোরেজে জমা দিচ্ছে, দিয়ে আমার যখন মেশিনে বসানোর সময় হচ্ছে তখন আমি সেখান থেকে কালেক্ট করে সেখানে বসিয়ে দিচ্ছি। ডিম কতদিন পর্যন্ত খোলা ওয়েদারে ভালো থাকতে পারে? ওটাই খোলা ডিম ওয়েদার, পাড়া- ওটাতেই হবে। আচ্ছা, ওটা থেকে বাইরে থেকে আপনার ভেন্টিলেশন ব্যবস্থা করা হবে। কতদিন পর্যন্ত থাকবে ডিমটা? ওটা আমরা মোটামুটি 15-20 দিন টাইম পাই বসানোর 15-20 জন্য। দিন হ্যাঁ, পর্যন্ত? যদি আচ্ছা। করা যায়, কিন্তু 15-20 দিন তো লাগে না আমাদের, না। আমরা 1 সপ্তাহ। কিন্তু এই যে গরমটা পড়ছে এখানে আপনার 3 দিনের ভেতরে ডিম নষ্ট হয়ে যেতে পারে, মানে 3 দিনে অটোমেটিক ওয়েদারে কি হয়, বাচ্চা চলে আসে। আচ্ছা, ওয়েদারই থাকবে আপনার 37 ডিগ্রি আর কয়েকদিন পরে, তো 37 ডিগ্রিতে Automatic ডিম hatch হয়ে যাবে। ডিম হ্যাচ হতে থাকবে, এবং ওই তাপমাত্রা কম বেশি হওয়ার জন্য ওই হ্যাচটা ভালো হবে না, ওই ডিমটা নষ্ট হয়ে যাবে। তাই গরমে প্রচুর ডিম নষ্ট হয়ে যায়। এই জন্য দেখবেন গরমে ডিমের রেট কমে যায়। হ্যাঁ, কারণ শীতে ডিমের রেট বেশি কারণ থাকে। হ্যাচিং ডিমের তখন কোনো হ্যাচারি ইচ্ছা করলেও রেট বেশি দিতে পারে না, তখন রেটটা কম দিতেই শুরু করে ওরা, কারণ যেহেতু নষ্ট হয়ে যায়। তাই আমি চিন্তা করেছি ফার্মারদের রেট কম না দিয়ে যদি এইরকম একটা ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে ওরা রেটও পেলো, এবং সেই জায়গার ওই যে জিনিসটা আমি তৈরি করলাম এসি ঘর, ওটারও কস্টিং ওদের উঠে গেল Check. হিসাব মতো। ওকে, তো আজকের ভিডিও যারা দেখছেন, এমন হতে পারে অনেক নতুন খামারিরাও দেখছেন, আবার হতে পারে অনেকের অলরেডি ফার্ম আছে তারাও দেখছেন। যদি আপনার ফার্মে এই প্রফিট না এসে থাকে, তাহলে কোথায় আপনি ভুল করছেন সেটা আজকের ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। তবুও যদি মনে হয় যে আপনার কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, আপনার আরো কিছু ব্যক্তিগত প্রশ্ন আছে, আপনি সেই বিষয়েও জানতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে যথাযথ সহায়তা করার চেষ্টা করব। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।